চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া, খোঁজ নিতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান। সুস্থতা কামনা জামায়াত আমিরের। চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা আসছেন কাল। চিকিৎসা গ্রহণ করতে পারছেন, গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি। মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। উনি এখনো যেহেতু আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন, আমরা আশা রাখি, আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা, এভার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সালি। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন জাফর। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগে গণভোট দাবিতে বরিশালে 8 দলের সমাবেশ। সুষ্ঠু ভোট নিয়ে টালবাহানা সহ্য না করার হুঁশিয়ারি। নির্বাচনে চলমান পরিস্থিতির প্রভাব পড়বে না বলছে বিএনপি। অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ। নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে চ্যালেঞ্জ দেখছেন মিলার। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইসি। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। দেশপ্রেমকে সবার আগে গুরুত্ব দেওয়ার তাগিদ। চট্টগ্রামে শীতকালীন কুচকাওয়াজ। এবং 3 দফা দাবিতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিতে। বিভিন্ন স্কুলে ব্যাহত বার্ষিক পরীক্ষা। পড়াশোনার বিঘ্ন হওয়ায় অভিভাবকদের ক্ষোভ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমনটা জানিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, চীন ও যুক্তরাজ্যের চিকিৎসকরা আসছেন কাল। এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে যান 3 বাহিনীর প্রধান। হাসপাতালে বেগম জিয়ার খোঁজ নেওয়ার পর তার সুস্থতা কামনা করলেন জামায়াত আমির। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর নেওয়া হয় সিসিইউতে। সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা তদারকি করছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা। বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর জানাতে মঙ্গলবার বেলা 12:30টার দিকে হাসপাতালের সামনে ব্রিফিং করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, চিকিৎসা নিতে পারছেন বেগম জিয়া। কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন ডাক্তার জাহিদ। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শের ওপর, জানান ডাক্তার জাহিদ। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। এদিন রাতে 3 বাহিনীর প্রধানেরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন। রাত 9টার পর একে একে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান খান আসেন এভার কেয়ার হাসপাতালে।
বেগম জিয়ার চিকিৎসায় বুধবার সকালে যুক্তরাজ্য ও সন্ধ্যায় চীন থেকে চিকিৎসকদের আলাদা দুটি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে আসবে বলে ডাক্তার জাহিদের বরাতে গণমাধ্যমকে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও রাতে এভারকেয়ার হাসপাতালে আসেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। এদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কঠিন সময়ে বেগম জিয়ার সুস্থতার জন্য জনগণের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দল ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশি বিদেশিদের শুভকামনা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নেওয়ার পরিকল্পনা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে এভারকেয়ারে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বিশেষ এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, বেগম জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তার পরিবারকেও অবহিত করা হয়েছে। এতে তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসনের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সহ সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এদিকে দুপুর 2টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ ও পিজিআর। তৎপরতা বেড়েছে পুলিশ সহ অন্য বাহিনীরও। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা এসএসএফ এর দায়িত্ব। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইলেই দ্রুত ইস্যু করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে সরকার। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়ে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। দলের সিনিয়র নেতারা জানান, শিগগিরই দেশে ফিরবেন তিনি। আবার তারেক রহমানের জন্য ট্রাভেল পাস ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনও ট্রাভেল পাসের আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন তথ্য নিশ্চিত করে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সেক্ষেত্রেও সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। ট্রাভেল পাসটা ইস্যু হয়েছে কিনা স্যার? না, ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো। এদিন সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে কারো নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার আশ্বাস দেন উপদেষ্টা। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে।
এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে গণমাধ্যমে বিএনপি মহাসচিব জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন বলে আশা মির্জা ফখরুলের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চলমান পরিস্থিতি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনে বিএনপির জনপ্রিয়তার প্রমাণ দেবে জনগণ। দলের ইশতেহারে মেগা প্রকল্প নয়, গুরুত্ব পাবে কর্মসংস্থান। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান আমির খসরু। দ্য বাংলাদেশ ডায়ালগের উদ্যোগে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমার তো মনে হয় সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে দলটির ইশতেহার পরিকল্পনায় তরুণরাই অগ্রাধিকার। আমরা যে ম্যানিফেস্টো তৈরি করছি, যে প্রোগ্রামগুলো বাস্তবায়ন সহ করছি, উই হ্যাড এনাফ অফ মেগা প্রজেক্ট। আমরা কিন্তু বিনিয়োগ করব এই জায়গায়, এটা আমাদের প্রোগ্রাম আছে যে আমাদের সব ইয়াং ছেলেমেয়েরা যাতে ডিজিটাল ইকোসিস্টেমে ঢুকতে পারে এবং ডিজিটাল যে আমাদের প্রত্যেক জায়গায় আমাদের প্ল্যান আছে, আমরা কল সেন্টার করব, ডেটা সেন্টার করব। বেগম জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উদ্ভূত পরিস্থিতি আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাব দেন আমির খসরু। কবে আসবেন উনি? ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়াউর রহমান সাহেবের উপর যে আস্থা আছে, এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে। এদিকে মঙ্গলবার দুপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়া সঠিক সময়ে সুচিকিৎসা পেলে আজকের অবস্থা হতো না। একজন নেত্রী বলেছেন, আমার বাবা কিছুই রেখে যাননি, আমি হাত পা নিয়েই বিদায় নিব। অথচ ব্যাংকের ভোল্ট থেকে 832 ভরি সোনা পাওয়া যাচ্ছে। আর আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলায় তাকে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, নিজের অবৈধ ক্ষমতাকে পোক্ত করতে হবে, ধরে রাখতে হবে, এই কারণে তাকে সাজা দেওয়া। এগুলো কি জনগণ বোঝেনি? বুঝেছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছেন বলেও জানান রিজভী। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে নতুন ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে নেওয়াকে অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করে ইইউ। নির্বাচন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, নতুন ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি করা এখন কমিশনের বড় দায়িত্ব। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক বলেও জানান ইইউ রাষ্ট্রদূত। বৈঠকে সিইসির পক্ষ থেকে জানানো হয়, সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় কমিশন সম্পূর্ণ প্রস্তুত। I mentioned the challenge will be that you have a generation of citizens who did not take part in previous polls. The Commission is ready for the holding of elections which will combine not only the popular vote but also, of course, the referendum on the July Charter. We will continue to support the holding of the first democratic election. The European Union is preparing to deploy a very large election observer mission, and how do you ensure that the elections are smooth and participatory? That's what we want to see. দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে কথা বলেন তিনি। দীর্ঘ 3 বছরের কঠোর অনুশীলনের পর কমিশন প্রাপ্তি, সেই খুশিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নবীন সেনা অফিসারদের। মঙ্গলবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন ক্যাডেটদের শুভেচ্ছা জানান তিনি। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে
সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। পরে পুরস্কার তুলে দেওয়া হয় সেরা চৌকস ক্যাডেটদের হাতে। প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনের জন্য সোর্ড অব অনার পান আজমাইন ইশরাক। এই সময় নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনা প্রধান ও তাদের অভিভাবকরা। শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যোগদান করব, আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। এটা অনেক কঠিন একটা প্রশিক্ষণ ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে শেষ করতে পারছি। এই জন্য সবার কাছে আন্তরিক ধন্যবাদ। আমার কাছে খুব আনন্দ লাগছে, আমি খুব গর্বিত আমার ছেলে হতে গেছে। এবার 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 184 জন এবং 60তম বিশেষ কোর্সে 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। দীর্ঘ কঠিন প্রশিক্ষণ শেষে এসব নবীন অফিসাররা দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বাগ্রে কাজ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষকরা। এতে ব্যাহত হচ্ছে বার্ষিক পরীক্ষা। মঙ্গলবার বার্ষিক পরীক্ষার জন্য স্কুলে আসে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসেও ফিরে যেতে হয়েছে অনেক স্কুলের শিক্ষার্থীদের। বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে পরীক্ষা নেওয়া বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। তবে সব প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েনি। কোনো প্রতিষ্ঠান চালু রেখেছে বার্ষিক পরীক্ষা। এমনকি কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। আমাদেরও কিছু দাবি আছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। বিদেশি অনেক প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করায় বহির্বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। এতে ব্যবসা পরিচালনায় আগ্রহী অনেক বহুজাতিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র সফরকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর বিনিয়োগের ক্ষেত্রে কর কাঠামো সংস্কার সহ আরও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ মার্কিন ব্যবসায়ীদের। তবে সব সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থনীতিবিদদের মতে সবকিছু নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে অনেকটা অন্তঃসারশূন্য ভঙ্গুর অর্থনীতির তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রে আইএমএফ সম্মেলনে হাজির হয় প্রতিনিধি দল। শত শত কোটি ডলার বকেয়ার অভিযোগ দেয় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো। কিন্তু 1 বছর পর এবারের সফরের গল্প ছিল ভিন্ন। অনেক প্রতিষ্ঠানের $4 বিলিয়ন পরিশোধ করায় বাংলাদেশের সঙ্গে আর্থিক কারবারে আস্থা বাড়ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কেউ বলে নাই যে আমাদের টাকা আছে বাংলাদেশে, সেটা সম্পর্কে কোনো কিছু না। ইট ওয়াজ ডিসকাশন ওয়াজ মোর অন ফরওয়ার্ড লুকিং, যে আমরা আরও বিনিয়োগ করতে চাই। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে গভর্নর সহ অর্থ উপদেষ্টা, সচিব, এনবিআর চেয়ারম্যান বৈঠক করেছেন ইউএস চেম্বারের সঙ্গে। সংস্কার ও পরিবর্তনশীল অর্থনীতির তথ্যে বিনিয়োগে ইতিবাচক মার্কিন ব্যবসায়ীরা। বিনিয়োগের ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বিশেষ করে যে কার্বনের ড্রিঙ্কের জন্য একটু বেশি হাই। আমরা চেষ্টা করব এখন থেকে যেটা, যাতে কেউ কমপ্লেন না করে। উপদেষ্টা জানান, বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করেছে সরকার। তবে নির্বাচিত সরকারেই তাদের আস্থা বলে মনে করেন অর্থনীতিবিদরা। যেহেতু পলিটিক্যাল স্টেবিলিটি কি হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের পরে, তো সেই জায়গায় এই মুহূর্তে বিনিয়োগকারীদের কাছ থেকে হয়তো আশানুরূপ সাড়া এই মুহূর্তে হয়তো পাওয়া যাবে না। দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন তুলাদের তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিনিধি দল ও মার্কিন ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতের ব্যবসায় সহযোগিতার ইতিবাচক আলোচনা হলেও বাংলাদেশের যে জিএসপি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন তা নিয়ে উল্লেখ করলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি যুক্তরাষ্ট্রের ট্রেড বোর্ডের কাছ থেকে। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ যেন ঘরের শত্রু বিভীষণ। গ্রামের ছেলেকে দোকানে কাজ দিয়ে তার হাতেই খুন হলো মালিকের ছেলে। 5 কোটি টাকা মুক্তিপণ হাতিয়ে নিতে 13 বছরের আতিককে অপহরণের পর হত্যা করে কর্মচারী তারেক। রাজধানীতে সম্প্রতি ঘটা এই খুনের অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মাথায় র্যাবের জালে ধরা পড়েছে অভিযুক্ত। মাসুদুর রহমানের রিপোর্ট।
14 নভেম্বর রাত 8টা রাজধানীর আজিজ সুপারমার্কেটের মুসলিম বিরিয়ানিতে তেহারি খেতে যায় মালিকের ছেলে আতিক হাসান। কথা ছিল খাওয়া শেষে বাসায় ফিরবে আতিক, কিন্তু সেই থেকে নিখোঁজ আতিক। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা বাবা বাবুল হোসেন পুরো এলাকা তন্ন তন্ন করে ঘুরে ঘেটে দেখেছেন সিসিটিভি ফুটেজ। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে দ্বারস্থ হন র্যাবের। নিখোঁজ হওয়ার পর আমরা রাত্রে গেলাম শাহবাগ থানায় জিডি করার জন্য। র্যাবের অফিসে 3টা বাজে র্যাবে কার্যক্রম চালাইলো। এর মাঝে ঘটনার নতুন মোড় নেয়। র্যাবের সঙ্গে যোগাযোগের আগেই 5 কোটি টাকার বিনিময়ে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস আসে বিভিন্ন ফোন থেকে। পরে দেখা যায় ফোন নম্বরগুলো ছিল একাধিক রিকশা চালকের। কয়েকজন রিকশা চালককে আটকের পরও খোঁজ মেলেনি আতিকের। 5 কোটি টাকা থেকে মুক্তিপণ নামে 5 লাখে। পরে মুক্তিপণের টাকা নিয়ে আসামি ধরতে ফাঁদ পাতে র্যাব। উত্তরা পল্লবী একাধিক জায়গায় অভিযানের পর কারওয়ান বাজারে সন্ধান মেলে অপহরণকারীর। বেরিয়ে আসে থলের বেড়াল। দেখা যায় অপহরণকারী নিখোঁজ আতিকের বাবারই দোকানের কর্মচারী তারেক। পরিকল্পনা মতো 14 নভেম্বর আতিককে ঘুরতে যাওয়ার কথা বলে নেওয়া হয় দিয়াবাড়িতে। সেখানে গিয়ে ঘটে আরেক নাটকীয়তা। তারেক ও আতিক পরে ছিনতাইকারীর কবলে। সর্বস্ব লুটে নেওয়ার পরও আতিককে নিয়ে বাসায় ফিরতে চান না তারেক। এবার তারেককে সন্দেহ করে আতিক। পরে আতিককে গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারেক। মৃত্যু নিশ্চিত করে খালের ভেতর মরদেহ ফেলে ফিরে আসে সে। এখানেই শেষ নয়। হত্যার পর এবার নতুন নাটক শুরু করে তারেক। আতিকের পরিবারের সঙ্গে মিলে খোঁজা শুরু করে তারেক। একই সঙ্গে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চালাতে থাকে সে। বিভিন্ন রিকশায় ওঠে এবং রিকশাওয়ালাদের ফোন ব্যবহার করে ভিকটিমের পিতাকে ফোন দেয় এবং মুক্তিপণ চায়। এই মুক্তিপণ দাবি করে করে তাকে বোঝানোর চেষ্টা করে যে ভিকটিম এখনো বেঁচে আছে। তারেক ছাড়াও 2 ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব, কিন্তু এখন পর্যন্ত হত্যার সঙ্গে ছিনতাইকারীদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এদিকে তারেক একাই অপহরণ ও হত্যা করেছে বলে আদালতে জবানবন্দি দিয়েছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আমানতকারীদের আস্থা ফেরানোই নতুন ব্যাংকের প্রথম কাজ। সেই চেষ্টাই করবে সম্মিলিত ইসলামী ব্যাংক, এমন আশার কথাই জানিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আইয়ুব আলী। আর বাংলাদেশ ব্যাংক বলছে খুব দ্রুতই নিয়ম অনুযায়ী ব্যাংকে লেনদেন করতে পারবেন আমানতকারী ও অন্যান্য গ্রাহকরা। সরকারি মালিকানায় একটা ইসলামী ব্যাংক যাত্রা শুরু করছে। এটা একটা, আমি মনে করি সমগ্র জাতির কাছে এটা একটা সুসংবাদ। আমাদের প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, এবং আমরা মনে করি যে সরকারি সেক্টরে ইসলামী ব্যাংক আস্থার একটা প্রতীক হয়ে উঠবে। নতুন ব্যাংকটাকে একটা অবয়বের উপরে দাঁড় করানো, এটাই তো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে আইন কানুন বিধিবিধানের আওতায় যে 5টি ব্যাংকের সাথে সম্পৃক্ত করা হচ্ছে সেটাকে এর মধ্যে কিভাবে মার্জ করা যায়। দেখছেন রাত 11টার সময় টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অবশেষে দেশে ফিরছেন আমিরাতে কারাবন্দী 24 জন জুলাই যোদ্ধা। যে স্বজনদের চোখে মুখে ছিল শুধু হতাশা প্রিয়জনের মুক্তির খবরে, তারাই আজ আনন্দে আত্মহারা। আবুধাবির আল সদর কারাগারে বন্দী থাকা 24 প্রবাসী বাংলাদেশির মুক্তির খবর পরিবারগুলোর কাছে যেন নতুন জীবনের শুরু। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দাবি করে সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসী জুলাই যোদ্ধাদের পরিবার। নাজমুল হাসান রাজুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের বিশেষ রিপোর্টের দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ 6 তারিখের মধ্যে ওনারা ডেফিনেটলি বাংলাদেশে থাকবেন। প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী তানিয়া আমিনের চোখে মুখে এবার স্বস্তির হাসি। কিছুদিন আগেও স্বামীর ছবি হাতে নিয়ে কাঁদছিলেন আর দপ্তর থেকে দপ্তরে ছুটছিলেন তিনি। সব কান্না ভুলে স্বামীর মুক্তির খবরে এবার আনন্দে আত্মহারা 1 বছর ধরে চোখের জলে কাটানো এই মানুষটি। আজকে আমি অনেক পরিমাণ খুশি, কারণ বিগত 1 বছর পর আমি খুশির মুখ দেখছি। আমার চোখ থেকে টোটাল পানি সরে গেছে। সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনের কারণে যাবজ্জীবন সাজা হয় কয়েকশো প্রবাসী বাংলাদেশের। পরে 3 দফায় প্রায় 200 জনকে দেশে ফেরানো হলেও আবুধাবি আল সদর কারাগারে বন্দী ছিলেন আরও 25 জন। তাদের মুক্তি বা দেশে ফেরানোর বিষয়ে 1 বছরেও অগ্রগতি না হওয়ায় তা নিয়ে সংবাদ প্রচার করে সময় টেলিভিশন। পরে বিষয়টি নিয়ে দায়িত্বশীলরা নড়ে চড়ে বসলে 2 মাসের মধ্যেই বাকিদেরও মুক্তির খবর আসে। প্রবাসে বন্দী স্বজনদের মুক্তির খবরে এখন আনন্দে আপ্লুত পরিবারগুলো। প্রিয়জনদের ফেরার খবরে ম্লান হয়েছে স্বজনদের রাজ্যের হতাশা। 1 বছর আমাদের অনেক ঘোরাঘুরির পরে বিভিন্ন দপ্তরে
আমাদের বাইরে মুক্তি পাচ্ছে, সেই সংবাদ শোনার পরে আমরা অত্যন্ত আনন্দিত। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের পরিবার বলেন, আমাদের বন্ধু 24টা পরিবার বলেন, সবাই আলহামদুলিল্লাহ খুশি। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দাবি করে সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতা জানান বন্দী প্রবাসীদের স্বজনেরা। সময় টেলিভিশন শুরু থেকে আমাদের জুলাই বন্দীদের সাথে ছিল, পাশে ছিল। সময় টিভির ভাইরা আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছে এবং আমাদের পাশে ছিল। আমাদের প্রতিটা ভাইয়ের বাড়িতে বাড়িতে গিয়ে তারা সংবাদ জোগাড় করে, সংবাদ ব্যবস্থা করে তাদের কাছে, মানে সরকারের কাছে বিভিন্ন মহলে তারা পৌঁছে দিয়েছে। সময় চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রায় সময় বেশিরভাগ সময় আমরা সময় চ্যানেলকে পেয়েছি পাশে, আমাদের পাশে। গেল 28 নভেম্বর শুরু হয় 24 জন বন্দীর মুক্তি প্রক্রিয়া। খুব শিগগিরই তাদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। আর বন্দী অবস্থাতেই আবুধাবি আল সদর কারাগারে মৃত্যু হয় একজনের। এখন কারামুক্ত স্বজনদের দেশে ফেরার প্রহর গুনছেন স্বজনেরা। দীর্ঘ অনিশ্চয়তার পর প্রিয়জনের দেশে ফেরার অপেক্ষা দ্রুতই শেষ হবে বলে আশা পরিবারগুলোর। মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। কারাবন্দী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার আদিয়ালা কারাগারে ভাইয়ের সাথে দেখা করে তিনি একথা জানান। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়। ইমরান খানের শারীরিক অবস্থার খবর ঘিরে অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় এমন পদক্ষেপ নেয় দেশটির সরকার। এর আওতায় সব ধরনের সভা সমাবেশ, অবস্থান কর্মসূচি, মিছিলে মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়।